আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে বন্ধের আগে আমার শেষ ক্লাস, এই অনলাইন ক্লাসে আমরা চেষ্টা করব যে প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের যে অধ্যায়টি আমরা শুরু করেছিলাম সেটির সমাপ্তি ঘোষণা করার। আমি আজকে চেষ্টা করব এটার থিওরি সব আলোচনা করে দিতে। আর এই বন্ধের মধ্যে আমি তোমাদের জন্য একটি হোমওয়ার্কের ব্যবস্থা করেছি। এটা তোমাদের পিপিআইএমএসসি স্টাডি গ্রুপে গেলে তোমরা এটা দেখতে পাবে। সেটা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের উপর 2017, 2018 এবং 2019 এই 3 বছরের সব বোর্ড প্রশ্নগুলো সমাধান করা। এটি হচ্ছে তোমাদের বন্ধের পড়া। তাহলে আমরা এই ক্লাস শুরুর আগে আমি জেনে নিতে চাচ্ছি কারা কারা আমার সঙ্গে যুক্ত হয়েছ এবং তারা তোমাদের নাম, রোল নাম্বার কমেন্ট বক্সে জানাও এবং এই শব্দ এবং ছবিতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমাকে জানাতে হবে। আমি চেষ্টা করব এটা আমার সামর্থ্যের সবটুকু দিয়ে এটা সমাধান করার। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, যদি এটি একটি কাল্পনিক, সেটি হচ্ছে আমরা যদি পৃথিবীর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ তৈরি করতে পারি, মানে একটা টানেল যদি আমরা খনন করি, তাহলে একটি বস্তুকে খণ্ডকে যদি আমরা এক প্রান্ত থেকে ছেড়ে দিই, তাহলে এই বস্তু খণ্ডটির প্রকৃতি কিরূপ হবে সেটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। যদি এটি একটি কাল্পনিক চিন্তা, তবুও এটা ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত। এটা আমি ষষ্ঠ অধ্যায় পড়ানোর সময় এটাকে স্কিপ করেছিলাম, বলেছিলাম যে এটা আমি অষ্টম অধ্যায় যখন পড়াবো তখন সেটাকে আমি এটা সমাধান করার চেষ্টা করবো বা দেখিয়ে দেবো। তাহলে চলো আমরা এখানে এটা দিয়েটা চলে যাচ্ছি। এখানে আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে এম ভর বিশিষ্ট, এটি হচ্ছে একটা পৃথিবী। তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে তার ব্যাস বরাবর আমরা একটি টানেল খনন করলাম বা একটি সুড়ঙ্গ সৃষ্টি করলাম, এবং সুড়ঙ্গ সৃষ্টি করার সময় এখানে যে দুটি দেয়াল সৃষ্টি হলো, আমরা ধরে নিচ্ছি এই দেয়ালগুলো হচ্ছে স্থিতিস্থাপক। তার মানে দেয়ালের কোনো এক জায়গাতে কোনো বস্তু সংঘর্ষ হলে এটি আবার একই দূরত্ব পর্যন্ত ফেরত আসে, মানে এটা একটা স্পন্দনের সৃষ্টি হবে। এই দেয়ালগুলোকে আমরা এম ভর, এবং ধরে নিচ্ছি এই যে গোলকটি যে ছিল সেটি হচ্ছে এটা সব জায়গায় ঘনত্ব ছিল সমান এবং সুষম গোলক। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, এটি হচ্ছে ওই পৃথিবীর কেন্দ্র। এখানে আমরা এম ভরের একটি বস্তুকে এখান দিয়ে ছেড়ে দেব। আর আমরা জানি পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত সেটা আমরা জানি। এই ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রে জি এর মানটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এগুলো কিন্তু আমাদের ভূপৃষ্ঠ, আর আমরা জানি ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ক্ষেত্রে জি এর মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা কিন্তু কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এটাকে পৃথিবীর ব্যাসার্ধ বলা হয়, এটা হচ্ছে আর। এখন আমরা এই বস্তুটাকে যদি উপর থেকে নিচের দিকে ফেলে দেই, আমরা জানি ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ। এটা যখন একটা ফ্রি ফলিং বডি হবে, তখন দেখা যাবে যে জায়গা থেকে আমরা এটাকে রিলিজ করব, ওই মুহূর্তে এটির বেগটি হবে সর্বোচ্চ। এখন খেয়াল করো, যত আমরা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যেতে থাকবো বা গভীরতার কোনো স্থানে যেতে থাকবো, তত অভিকর্ষণ ত্বরণের মান আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে পৃথিবীর কেন্দ্রে যখন এটি আসবে, তখন জি এর মান আবার শূন্য হয়ে যাবে। এরপরে কেন্দ্র অতিক্রম করার পর আবার যখন এই প্রান্তে চলে আসবে, তখন অভিকর্ষণ ত্বরণের মান আবার সর্বোচ্চ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই চিন্তাটা বস্তুর বেগের ক্ষেত্রে করি, তাহলে দেখা যাবে এই বস্তুটি তার এখানে সর্বোচ্চ বেগ থেকে এখানে রিলিজ করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। যত আসছে ত্বরণের প্রভাবে তার বেগের মান, খেয়াল করো এইখানে এই আবার একটু খেয়াল করো, আমার একটু ভুল হয়েছে। ব্যাপারটি হচ্ছে এরকম, এখানে যখন আমরা ছেড়ে দেব, তখন এটির কোনো বেগ থাকবে না, কারণ এটা আমরা মুক্তভাবে ছেড়ে দিচ্ছি।
মুক্তভাবে পড়ন্ত বস্তু, এটা মুক্তভাবে ছেড়ে দেওয়ার কারণে এটার বেগ হচ্ছে তখন 0। কিন্তু যত এটা সুড়ঙ্গ পথ যত নিচের দিকে নামতে থাকবে তার বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। একই যদি আমরা বিপরীত চিন্তা করি, তার ত্বরণ আস্তে আস্তে কমতে কমতে পৃথিবীর কেন্দ্রে যখন আসবে তখন তার ত্বরণ কি হবে 0, কিন্তু তার বেগের মান কি হবে সর্বোচ্চ। তাহলে এটা দেখা যাচ্ছে, এটা যদি আমরা সাম্যাবস্থা চিন্তা করি, এটা কিন্তু সাম্যাবস্থার দিকে আসছে। তাহলে এই যে বলের জন্য, এই অভিকর্ষণ ত্বরণের জন্য কিন্তু এটা এইদিকে আসছে। পক্ষান্তরে আমরা যদি আবার চিন্তা করি, এই কেন্দ্র অতিক্রম করে এটি কিন্তু আবার গতি জড়তার জন্য এই পৃথিবীর সুড়ঙ্গ পথ অতিক্রম করে অপর প্রান্তে এসে পৌঁছবে, তখন আবার তার বেগ কি হবে 0। তখন আবার এটি অভিকর্ষ ত্বরণের প্রভাবে এটি আবার পেছনের দিকে বা উপরের দিকে এটি ব্যাক করবে। এইভাবে দেখা যাচ্ছে এটার গতিটাকে আমরা একটি সরল সঞ্চিত স্পন্দন গতির সাথে তুলনা করতে পারি। তাহলে আমরা সমীকরণ দিয়ে এটাকে দেখার চেষ্টা করি যে এই বস্তুটির গতি সরল সঞ্চিত স্পন্দন গতি হবে কি না। তাহলে এটাকে যদি আমরা চিন্তা করি, ধরে নেই আমরা এই বস্তুটিকে এই অবস্থানে নিয়ে আসছি। এই অবস্থানে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে h গভীরতার কোন স্থানে আমরা নিয়ে আসলাম, আর পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটি হচ্ছে x। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো x হচ্ছে r মাইনাস h। এখানে অনেক ব্যাপার আছে। এখানে g এর মান 0 কেন হয়? কারণ এই বস্তুটি যখন এই জায়গাতে আসে তখন এটার উপর যে আকর্ষণ বল, সব দিক থেকে এটি আকর্ষণ বল অনুভব করে, আর সব দিক থেকে আকর্ষণ বল অনুভব করার কারণে এটা লব্ধি বলটি 0 হয়ে যায়। আবার এই ক্ষেত্রে যখন আসবে তখন শুধুমাত্র ঊর্ধ্বমুখী বল কাজ করে, নিম্নমুখী বল কোনো কাজ করে না। এই জন্য আবার এই বস্তুটি উপরের দিকে চলে যায়। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন এটা হচ্ছে x। তাহলে আমরা যদি চিন্তা করতে চাই, এই ভূপৃষ্ঠ থেকে h গভীরতার কোন স্থানে এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? সেটি হবে gh ইকুয়ালস টু হবে 1 মাইনাস h বাই r। আর আমাদের সূত্রের মধ্যে ছিল g। আমরা ধরে নিয়েছি g সমান, এটা হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, এটি হবে gm ডিভাইড r স্কয়ার ইনটু 1 মাইনাস h বাই r। এখন এটা যদি আমরা একটু লসাগু করি তাহলে আমরা কি দেখতে পাই? gm বাই r স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে r মাইনাস h ডিভাইড r। তাহলে এটা যদি গুণ করে দেওয়া হয়, এই gm বাই r কিউব ইনটু এটি হবে r মাইনাস h, আর আমরা r মাইনাস h কে আমরা x ধরে নিয়েছি। তাহলে এটি হবে gm বাই r কিউব ইনটু x। এটি হচ্ছে আমাদের একটু মনে হয় কারিগরি সমস্যা দেখা দিয়েছিল, ইন্টারনেট স্পিডটা একটু আপ ডাউন করছিল। আশা করি এখন এটি ঠিক হয়ে যাবে। তাহলে এখন তোমরা খেয়াল করো, এখন আমাদের এই অভিকর্ষ ত্বরণের সাথে এই বস্তুটির সরণের সম্পর্কটি কি হবে খেয়াল করতে হবে। আমরা কিন্তু সরণ গণনা করি সাম্যাবস্থার সাথে। সাম্যাবস্থা হচ্ছে এই পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র থেকে আমরা যদি এই বিন্দুতে যাই, সরণের দিক হচ্ছে ওই দিকে, আর অভিকর্ষ ত্বরণের দিক হচ্ছে তার বিপরীত দিকে। এজন্য কিন্তু আমরা এখানে একটি ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব, যে gh ইকুয়ালস টু হবে মাইনাস gm বাই r কিউব ইনটু x। এখন এই বস্তুটির গতি কিন্তু একটি সরল রৈখিক গতি, আর আমরা আগেই করেছি সরল সঞ্চিত স্পন্দনের ক্ষেত্রে ব্যাপারটা ছিল আমাদের যে কোনো সময় এটির উপর কার্যরত প্রত্যয়ী বল সাম্য অবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হবে, এবং এটির গতি হবে একটি সরল রৈখিক গতি। আমরা এটা আগেই দেখেছি যে এটার গতি হচ্ছে একটি সরল রৈখিক গতি। এখন খেয়াল করো, এখানে যে
gm/r³ এটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা। g হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মহাকর্ষ ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সবই আমাদের মান জানা। এই অনুপাতটি হবে একটি ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে ত্বরণটি হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। আর আমরা আগে থেকে স্প্রিং এর স্পন্দনের ক্ষেত্রে আমরা জানি যে এটি একটি সরলরৈখিক গতির উদাহরণ। সেই ক্ষেত্রে আমরা সমীকরণ করেছিলাম যে f ছিল আমাদের -kx। তাহলে এটি ছিল আমাদের f ছিল -kx। তাহলে আমরা এই f মানে আমাদের কি হবে এটা আমরা এখন যদি বের করতে চাই, তাহলে দেখো এখানে f হবে আমাদের এই বস্তুর ভর, তার অধিকর্ষ ত্বরণ যদি গুণ করে দেওয়া হয় তাহলে এটা হবে mgh হবে -kx। তাহলে এই সমীকরণটি আমরা এখন প্রতিপাদন করব। আমাদের f ছিল -kx, এখানে আমরা লিখলাম mg। তাহলে m হচ্ছে বস্তুটির ভর আর g হচ্ছে আমাদের h গভীরতায় অভিকর্ষ ত্বরণ কত, এটা হচ্ছে -gm/r³ x। তাহলে আমরা এটাকে সাজিয়ে এভাবে লিখতে পারি -gmm/r³ x। আমার দেখা স্পষ্ট দেখা যাচ্ছে তো? আমাকে জানাও যে লেখা দুই পাশে লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। তাহলে এটাকে যদি আমরা এখন f -kx এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে আমাদের যে বল ধ্রুবক সেই মানটি হবে এটির সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো k হচ্ছে -gmn/r³। তাহলে আমাদের f -kx এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো যে এটি হচ্ছে একটি সরল চন্ডিত স্পন্দনের গতির উদাহরণ, যে বল সমানুপাতিক f is proportional to -x, মানে যে কোনো সময় এই প্রত্যয়ী বল সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে আমরা এটাকে লিখতে পারবো। তাহলে এটা আমরা জেনে গেলাম। আর আমরা স্প্রিং এর ক্ষেত্রে এটার যে পর্যায়কাল, সেই পর্যায়কালের সমীকরণকে আমরা এখানে পেয়েছিলাম যে আমাদের t সমান ছিল 2π/ω। পর্যায়কাল বলতে আমরা বুঝবো এই বস্তুটিকে আমরা এখান থেকে ছেড়ে দিলাম, এখান থেকে এখানে আসলো, এখানে এসে আবার এই জায়গাতে ফেরত যেতে যে সময়টা লাগবে এটা হচ্ছে পর্যায়কাল। সেই পর্যায়কাল যদি আমরা বের করতে চাই, আমরা ω সমান ছিল √k/m, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2π√m/k। তাহলে আমরা যদি এই k এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি আমরা দেখে নিই। 2π√m, এখানে k হচ্ছে আমাদের কি শুধুমাত্র প্লাস চিহ্ন হবে, তাহলে k কি হবে gm/r³। তাহলে আমাদের mm কাটা চলে গেলে আমাদের সমীকরণটি দাঁড়াবে এরকম যে √2πr³/gm। তাহলে কি হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে আমরা যদি এখন এই মানগুলো আমাদের এই সবগুলি মান জানা আছে, r এর মান হচ্ছে 6.4 × 10⁶, g হচ্ছে 6.673 × 10⁻11, পৃথিবীর ভর হচ্ছে 5.98 × 10⁻24। এগুলো যদি হয় তাহলে আমরা এই মানটি আমরা যদি ক্যালকুলেটর দিয়ে এটাকে ক্যালকুলেশন করি তাহলে এই মানটি মোটামুটি এই টাইপের একটা ভ্যালুর মতো আমরা পাবো যে 84.5 মিনিট। তার মানে এই বস্তুটি এই প্রান্ত থেকে টানেলের অপর প্রান্তে গিয়ে আবার এই প্রান্তে ফেরত আসতে টোটাল সময় লাগবে 84.5 মিনিট। এটা হচ্ছে এই
সরল সঞ্চিত স্পন্দনরত এই কণাটির পর্যায়কাল এই বরাবর সুড়ঙ্গ পথে যদি একে সরল সঞ্চিত স্পন্দন গতি সম্পন্ন হয় তাহলে এটির সময় লাগবে, এটির পর্যায়কাল হবে 84.5 মিনিট। এখন যদি আমরা এটির সর্বোচ্চ বেগ বের করতে চাই যে এটির সর্বোচ্চ বেগ কত হবে, সর্বোচ্চ বেগ কি হবে, এই কেন্দ্রে যখন আসবে তখন তার বেগটি হবে সর্বোচ্চ বা সাম্য অবস্থায়। ওই ক্ষেত্রে আমাদের এই সর্বোচ্চ বেগ v max ইকুয়ালস টু হবে ওমেগা a। ওমেগা আমরা জানি, ওমেগার এই সূত্র থেকে আমরা বসাতে পারি আবার যে ওমেগা হচ্ছে স্কয়ার রুট অফ a বাই m। আর এই ক্ষেত্রে বিস্তার কতটুকু হবে, বিস্তার হবে কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই r যদি আমরা লিখে দিই এখানে তাহলে আমরা এই মানগুলো আবার এখানে বসাতে পারি। a এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই এটা হবে g m m, এটা হচ্ছে m আর কিউব ইনটু r। তাহলে আমরা এই mm যদি কেটে দিই তাহলে এই মানটি আমরা লিখতে পারবো স্কয়ার রুট অফ gm ডিভাইড এই মানটি আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। g এর মান জানি, r এর মান জানি, m এর মান জানি। এটি হচ্ছে সর্বোচ্চ বেগ। এভাবে গতিশীল অবস্থায় থাকলে এই বস্তুটির সর্বোচ্চ বেগ কত হবে। এখন আমরা আরেকটা ভিন্ন চিন্তা করতে পারি, সেটি হচ্ছে আমরা যদি এই বস্তুটিকে এখন সুড়ঙ্গ বরাবর না ছেড়ে দিয়ে আমরা যদি এটির পৃষ্ঠ বরাবর এভাবে ছেড়ে দিই এবং খেয়াল করতে হবে এটা পৃথিবীর ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, এটাকে যদি আমরা একটা কৃত্রিম উপগ্রহে পরিণত করি, ধরা যাক এই যে এটা খুব কাছাকাছি এভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার এই বিন্দুতে ফেরত আসবে, ওই ক্ষেত্রে আমাদের পর্যায়কাল কত হবে এবং সর্বোচ্চ বেগ কত হবে সেটাকে আমরা একটা কৃত্রিম উপগ্রহের সঙ্গে তুলনা করতে পারি। কিন্তু কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে এটা কিন্তু ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অঞ্চল দিয়ে যাবে, ওই ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিতে পারবো যে এটি যে পৃথিবী থেকে যে উচ্চতা সেটি 0। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আমরা যদি এই বরাবর এটাকে ছেড়ে দিই এই পরিধি বরাবর, তখন আমাদের কি হবে, এই পৃষ্ঠ বরাবর ছেড়ে দিলে আমরা কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র জানি আগে থেকে যে স্কয়ার রুট অফ gm বাই r প্লাস h। এখন h যদি আমরা 0 ধরি তাহলে v বস্তু হবে আমাদের স্কয়ার রুট অফ gm বাই r। তখন দেখা যাচ্ছে এটি কৃত্রিম উপগ্রহের যে বেগ এটি কিন্তু ওই বস্তুটির এটি যখন সরল সঞ্চিত স্পন্দন বরাবর যে বেগ গতি প্রদর্শন করছে ওই বেগ এবং কৃত্রিম উপগ্রহ হিসেবে যদি এটাকে আমরা পৃথিবীর পৃষ্ঠ বরাবর ছেড়ে দেই এই দুটি বেগের মান কিন্তু সমান হবে, এটি মনে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা যদি কৃত্রিম উপগ্রহের যে আবর্তন কাল সেটাও যদি আমরা চিন্তা করি, সূত্র ছিল আমাদের 2 পাই ইনটু r প্লাস h বাই v। এখানেও যদি আমরা h এর মান 0 ধরি তাহলে আমরা কি পাবো, 2 পাই r ডিভাইড v। আর এই v টাকে আমরা যদি এখানে লিখি তাহলে আমাদের t বস্তু হবে 2 পাই r, আমাদের v ছিল স্কয়ার রুট অফ gm বাই r। এই সমীকরণটিও দেখা যাবে এইটির মতোই একটি ফরম্যাট লাভ করবে, সেটা হচ্ছে 2 পাই স্কয়ার রুট অফ r কিউব ডিভাইড gm। তার মানে এই মানটিও আমাদের ওই আগের মতোই একটি অ্যারাউন্ড 84.5 মিনিটের মতো হবে। তাহলে আমরা এই কথাটি বলতে পারি, এটিকে এইভাবে দেখানো যেতে পারে যে একটি বস্তুকে আমরা এইভাবে ছেড়ে দিলাম, এটি যে এই বরাবর এই পর্যন্ত গেল যেই সময় লাগবে এখান থেকে এখানে ব্যাক করতে আবার ঠিক একই সময় লাগবে। তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এই মানটি বের করব। এটা হচ্ছে পৃষ্ঠ কেন্দ্র বরাবর যদি সুড়ঙ্গ খনন করা হয় এটার যে পর্যায়কাল হবে এই পৃষ্ঠ বরাবর গেলেও পর্যায়কাল তাই হবে। তাহলে এরপরে আমরা যদি
মুক্তিবেগ। মুক্তিবেগের মতো যদি আমরা এটা সম্পর্ক দেখাতে চাই, মুক্তিবেগের সম্পর্ক আমাদের ছিল escape velocity সমান ছিল স্কয়ার রুট অফ 2gm/r। তাহলে এটির সঙ্গে আমাদের এটির সম্পর্ক কি হচ্ছে? আর আমাদের এই ক্ষেত্রে সর্বোচ্চ বেগ ছিল স্কয়ার রুট অফ gm/r। তাহলে দেখা যাচ্ছে এই মুক্তিবেগ এটি হচ্ছে এই বস্তুটির সর্বোচ্চ বেগের √2 গুণের সমান। তাহলে এটি আমরা এভাবে বের করতে পারি। তাহলে আমরা এই টপিকটা চলে গেলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে ভবিষ্যতে বা তোমাদের কলেজের পরীক্ষায় বোর্ড প্রশ্ন বা সৃজনশীল হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা চলে যাব একটি স্প্রিং এর ক্ষেত্রে উলম্ব স্প্রিং এর গতি, সেই গতিটা আসলে কি রকম হয়। তাহলে আমরা এখন চলে যাব উলম্ব স্প্রিং এর গতি। আমরা একটা স্বাভাবিক স্প্রিংকে এখানে দেখাচ্ছি। এই স্প্রিং এর মধ্যে আমরা একটি ভর ঝুলিয়ে দিলাম। ভর ঝুলিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে এটি টান টান হয়ে এই অবস্থানে আসছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই স্প্রিংটি এখানে প্রসারণ হয়েছে ই। এখন যদি আমরা একটা কাজ করি, খেয়াল করো এই ক্ষেত্রে স্প্রিং এর যে প্রত্যয়নী বল, সেই প্রত্যয়নী বল কাজ করবে এই বরাবর। এটাকে আমরা Fr দিয়ে প্রকাশ করছি এবং এই স্প্রিং এর মধ্যে আমরা যে ভরটি ঝুলিয়ে দিলাম সেই ওজন ধারকের ওজনটি হচ্ছে mg। এটি কিন্তু একটি আরেকটি বিপরীত দিক। এখন কিন্তু এই দুটির মান সমান হওয়ার কারণে এটি টান টান হয়ে আছে। এখন যদি আমরা একটা কাজ করি, এই স্প্রিংটিকে আমরা আরেকটু টেনে এটি যদি ছেড়ে দেওয়া হয়, তখন দেখা যাবে এটি একটি স্পন্দন সৃষ্টি করবে, এভাবে অসিলেট করার চেষ্টা করবে। তাহলে আমরা এটাকে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে আমাদের x পরিমাণ সরণ আমরা এখানে ঘটালাম। এই ক্ষেত্রে এই যে বলটি, এই বলটি হচ্ছে আমাদের F1 আমরা নাম দিলাম। এই ক্ষেত্রে ওজন হচ্ছে আমাদের mg। তাহলে এখানে আমাদের দেখতে হবে এই অবস্থায় যখন ছিল, সাম্য অবস্থায় যখন ছিল, এটিকে যদি আমরা স্পন্দন সৃষ্টি করি, এটা কিন্তু এইভাবে একটি সরল চলিত স্পন্দন হিসেবে করার গতির মতো করে এটি দুলতে থাকবে বা স্পন্দিত হতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা দেখি যে এই ক্ষেত্রে আমাদের টোটাল ফোর্সটি হচ্ছে 0, তাহলে সামেশন অফ F হবে আমাদের এই Fr এবং mg এই দুটোর যোগফলের সমান। তাহলে আমরা এই ক্ষেত্রে Fr লিখতে পারবো -mg এবং এই প্রত্যয়নী বলের মান কত হবে সেটা আমরা গতি সূত্র থেকে জানি যে F হচ্ছে kx। তাহলে এই প্রত্যয়নী বলের মান কি হবে? আমরা যদি এটাকে লিখি, এই Fr এটাকে আমরা লিখব -ke সমান হবে mg। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে আমরা mg লিখতে পারবো ke। তাহলে এখানে আমরা এটা পেলাম যে ke। এখন এই m ভরটিকে আমরা x পরিমাণ প্রসারণ ঘটালাম। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা এটাকে এই যে x পরিমাণ যে প্রসারণ করছি, সেই প্রসারণটা হইতে হবে এখানে x নট লেস দেন e, এটির চেয়ে কম পরিমাণ
প্রসারণ আমরা করলাম, প্রসারণ করলে এইভাবে একটি স্পন্দন সৃষ্টি করবে। তখন স্পন্দন সৃষ্টি করলে এখানে সাম্যাবস্থান থেকে এই কণাটির সর্বোচ্চ বিস্তার পর্যন্ত যখন যাবে তখন এটি প্রসারণ হবে x। এটা যদি আমরা লিখি তাহলে ধরে নিচ্ছি কি সময় পরে এই বস্তুটি এই বিন্দুতে অবস্থান করছে, তাহলে একটা সার্টেন টাইম পরে এই ক্ষেত্রে আমাদের f1 যা হবে, এই f1 খেয়াল করতে হবে আমরা কিন্তু এই জায়গা থেকে কতটুকু আসলো এই অসিলেশনটা আমরা কিন্তু চিন্তা করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে -k * x + e। তাহলে এটাকে আমরা যদি লিখি এখন নিট বল টোটাল ফোর্স F, এই ক্ষেত্রে F1 এর ডিরেকশন হচ্ছে এই দিকে, mg হচ্ছে এই দিকে, তাহলে এই F ইকুয়ালস টু হবে F1 + mg। এটা যদি আমরা এখানে বসাই, আমি একটু সংক্ষেপে ক্যালকুলেশনটা করছি। সংক্ষেপে ক্যালকুলেশন করলে এগুলো কাটাকাটি দিয়ে এটা আসবে F ইকুয়ালস টু k - kx। তাহলে আমরা এখান থেকেও বলতে পারবো এই F ইকুয়ালস টু -kx। এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো যে উলম্ব স্প্রিং এর গতি এটা একটি সরল সঞ্চিত স্পন্দনের গতি অনুসরণ করছে। এক্ষেত্রে আমাদের k আমরা ধরেছিলাম কি, k ছিল আমাদের mg/e। এই ইটাকে আমরা বলবো প্রসারণ বা এক্সপ্যানশন। তাহলে এই ক্ষেত্রে এটির যে পর্যায়কাল আমাদের হবে 2π/m/k। এক্ষেত্রে আমরা ধরে নেব স্প্রিং এর ভরটি খুবই নগণ্য, এটা হচ্ছে ওজন ধারকের ভর। তাহলে আমরা যদি এখানে বসাই 2π√mg/e যদি বসানো হয় তাহলে আমাদের সমীকরণটা এরকম আসবে। এটা হচ্ছে স্প্রিং এর প্রসারণের ক্ষেত্রে এটির যে পর্যায়কাল বা দোলনকাল যা হবে সেটা আমরা এখানে এইভাবে বের করতে পারবো। তাহলে আমাদের এই একটি সমীকরণ চলে গেল। এখন আমরা স্প্রিং এর কয়েকটি উলম্ব স্প্রিংকে যদি আমরা শ্রেণীতে বা সমান্তরালে যুক্ত করি, ওই ক্ষেত্রে আমাদের সমীকরণটি কি হবে? এই স্প্রিং এর সমবায় এখানে আমরা চলে আসছি। তাহলে প্রথমে আমরা লিখব শ্রেণী সমবায়, আর এরপরে আমরা চলে যাব একটা স্প্রিং, আর এখানে হচ্ছে আরেকটা স্প্রিং। আমরা এভাবে ওজন ধারকে বাটখারা ঝুলিয়ে দিলাম। এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে k1 এবং এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে k2। আর এই ক্ষেত্রে আমরা যদি চিত্রটি দেখাতে চাই, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে k1, এই স্প্রিং ধ্রুবক হচ্ছে k2। আমরা যদি এইভাবে এটিকে দেখাতে চাই তাহলে আমাদের সমীকরণটা কিরকম আসবে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এভাবে বের করতে পারি। এখন আমরা ধরে নিচ্ছি এই স্প্রিং এ যখন আমরা ভর ঝুলালাম, এই ক্ষেত্রে বলটি হচ্ছে F, এই বলটি কিন্তু দুটি স্প্রিং এর মধ্যে সমভাবে বন্টিত হবে। কিন্তু খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আমরা দুটি স্প্রিং এর প্রসারণ কিন্তু একরকম হবে না। একটি স্প্রিং এর পাক সংখ্যা কম, একটি স্প্রিং এর পাক সংখ্যা বেশি, দুটি স্প্রিং এর ভিন্ন রকমের প্রসারণ হবে। প্রথম স্প্রিং এর প্রসারণ যদি হয় x1, দ্বিতীয় স্প্রিং এর প্রসারণ হচ্ছে ধরো x2, দুটো প্রসারণ যোগ করলেই আমরা
মোট প্রসারণটি পাবো সেটি হচ্ছে x। তাহলে আমরা এই সূত্র থেকে লিখতে পারবো যে x1 হবে আমাদের f/k1। এখানে আমরা মাইনাস দিচ্ছি না, কারণ আমাদের f এখানে ধরে নিয়েছি এটা হচ্ছে বাহ্যিক বল, প্রত্যয়ী বল নয়। তাহলে আমরা এই ক্ষেত্রে x লিখলাম, এটা হচ্ছে প্রথম স্প্রিং এর প্রসারণ, আর x হচ্ছে দ্বিতীয় স্প্রিং এর প্রসারণ, এটি হবে f/k2। তাহলে মোট প্রসারণ x হবে x1 x2। এই দুটিকে যদি আমরা একটি স্প্রিং হিসেবে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো এই শ্রেণী সমবায়ের তুল্য স্প্রিং ধ্রুবক, এটাকে যদি আমরা এইভাবে লিখতে চাই যে তুল্য স্প্রিং ধ্রুবক, এটা যদি এইভাবে হয় f/x, তাহলে আমাদের x আমরা লিখতে পারবো f/ks, এটি হবে f/k1, এটি হবে f/k2। সব দিক থেকে আমরা f যদি কেটে দেই তাহলে আমাদের 1/ks হবে 1/k1 1/k2। তাহলে আমরা এই কথাটি বলতে পারবো যে শ্রেণী সমবায়ে আমরা যদি দুটো স্প্রিংকে যুক্ত করি তাহলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক হ্রাস পাবে, মানে প্রত্যেকটি স্প্রিং ধ্রুবকের বিপরীত রাশির যোগফলের বিপরীত মানের সমান হবে তাদের স্প্রিং ধ্রুবকের মান শ্রেণী সমবায়ে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে খেয়াল করো আমাদের এটি ছিল f। এই ক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে দুটো স্প্রিং এর ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের দুটোর সরণ কিন্তু দুই রকম হবে, কিন্তু মোট কথা মোট সরণ কিন্তু একই রকম হবে, কিন্তু একদিকে কিন্তু একরকম হবে না, যে দিকে একটু কাত হয়ে গেল এদিকে একটু কাত কম হলো, সেরকম কিন্তু হবে না। এই বলটি দুটি স্প্রিং এর মধ্যে সমান ভাগ না করে দুটো ভাগে ভাগ হয়ে যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো যে F হবে F1 F2। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা বসাতে চাই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে এরকম, দেখা যাচ্ছে অনেকে লাইভে চলে যাচ্ছ, তাহলে দুটি স্প্রিং এর প্রসারণ যদি একই রকম হয় আমরা F1 লিখব k1x আর F2 হবে k2x, একই প্রসারণ ঘটলো। তাহলে আমরা যদি এখানে বসাই এই f হবে k1x আর F2 হবে k2x, এই দুটো স্প্রিং এর জায়গায় আমরা যদি একটি স্প্রিং ব্যবহার করি, এই স্প্রিংটির তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে kp, ওই ক্ষেত্রে কি হবে f আমরা লিখব kp x, এটা সরণ হয়েছে x, তাহলে আমাদের সমীকরণ আসবে k1x k2x। সব দিক থেকে আমরা x যদি ক্যান্সেল করে দেই তাহলে আমাদের সমান্তরাল সমবায়ে দুটি স্প্রিং এর তুল্য স্প্রিং ধ্রুবক হবে স্প্রিং দুটির স্প্রিং ধ্রুবকের যোগফলের সমান। এখন আমাদের এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা আরেকটি উদাহরণ এভাবে দিতে পারি। এটা হতে পারে এরকম যে একটা স্প্রিং ঝুলন্ত আছে, মাঝে আমরা একটি ভর ঝুলিয়ে আবার এই ক্ষেত্রে স্প্রিংটাকে টেনে দিচ্ছি। তার মানে এরকম আমরা যদি এভাবে এটাকে টানি, এটা যেই পরিমাণ প্রসারিত হবে এই স্প্রিংটি সেই পরিমাণই সংকুচিত হবে। আবার যদি এই স্প্রিংটার উপরের দিকে আমরা বল প্রয়োগ করি তখন এই স্প্রিংটি যেই পরিমাণ প্রসারিত হবে এই স্প্রিংটিও সেই পরিমাণই সংকুচিত হবে। এটাও কিন্তু আমাদের সমান্তরাল সমবায়ের স্প্রিং ধ্রুবকের একটি উদাহরণ। এই ক্ষেত্রে আমরা তুল্য স্প্রিং ধ্রুবক হিসেবে এটাকে লিখতে পারবো যে kp সমান হবে k1 k2। তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে অনেক ক্লাস বেশি করে ফেলেছি, তোমরা অনেকেই ক্লাসে নেই দেখা যাচ্ছে। তাহলে আশা করব এই অধ্যায়ের মোটামুটি থিওরিটিক্যাল আলোচনা এখানেই শেষ, এখানে অতিরিক্ত আলোচনা আর কিছু নেই। তবে আরেকটি কথা আমি লিখতে পারি, আমাদের এই ক্ষেত্রে আমি এটা স্কিপ করে চলে এসেছিলাম, এই ক্ষেত্রে এটা যদি এভাবে স্পন্দন সৃষ্টি হয় তাহলে এটার জন্য যে দোলন কাল এটি হবে আমাদের 2π√kp/m।
তাহলে 2 পাই কে কি ছিল আমাদের k1 প্লাস k2 বাই m, এটি মনে রাখতে হবে। আর শ্রেণী সমবায়ে যখন আমরা দুটো স্ট্রিংকে সংযুক্ত করেছিলাম ওই ক্ষেত্রে তাদের দোলনকাল, এটা সমীকরণটি হবে এরকম যে 2 পাই স্কয়ার রুট অফ ks বাই m। আমাদের ks এর সমীকরণটা ছিল এরকম যে 1 বাই k1 প্লাস 1 বাই k2। এখান থেকে আমরা ks সমান লিখতে পারবো k1 ইনটু k2 ডিভাইড k1 প্লাস, এটা যদি এখানে বসানো হয় তাহলে আমাদের সমীকরণটি এভাবে আমরা লিখতে পারি যে k1 ইনটু, আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা ঠিক করে দাও। 2 পাই এটা ছিল স্কয়ার রুট অফ m বাই k, তাহলে এই সমীকরণটি দাঁড়াবে 2 পাই স্কয়ার রুট অফ m বাই k1 প্লাস k2। আর এই ক্ষেত্রে এই সমীকরণটি হবে 2 পাই স্কয়ার রুট অফ m বাই ks, আর এটা হবে 2 পাই স্কয়ার রুট অফ m, আর ks মানে ছিল আমাদের k1 k2, এটা এদিকে আসবে আর উপরে চলে যাবে k1 প্লাস k2। এগুলি ছিল আমাদের সেই ক্ষেত্রে দোলনকাল কত হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই অষ্টম অধ্যায়ের যতগুলো থিওরি ছিল, আমি চেষ্টা করছি সবগুলো কম বেশি আলোচনা করার। এখন আবারও বলছি এটি একটি নতুন অধ্যায়, এক্ষেত্রে তোমরা যদি প্রথম থেকে এই অধ্যায়ে আমার সঙ্গে অনুসরণ না করো তোমাদের এটা বুঝতে অবশ্যই সমস্যা হবে। কিন্তু এই অধ্যায়টি এত কঠিন না, এটা বুঝতে কঠিন হলো এটা যে সৃজনশীল প্রশ্নগুলো আসে এগুলো খুবই ছোট হয় উত্তরে, একটু চিন্তা করে ধরতে পারলেই বেসিক দিয়ে যদি ধরা যায় তাহলে খুব সহজেই এখান থেকে বোর্ড পরীক্ষায় বা কলেজের বিভিন্ন পরীক্ষায় তোমরা আশা করি প্রশ্নগুলো সমাধান করতে পারবে। তাহলে ঈদের আগে এটাই হচ্ছে তোমাদের সাথে আমার শেষ ক্লাস। আশা করি তোমরা সবাই যার যার মতো আনন্দে এবং সাবধানতার সাথে ঈদ উদযাপন করবে, এবং ঈদের পরে আমি চেষ্টা করব যদি ঈদ থেকে একটা অঙ্কের ক্লাস নেওয়া যেতে পারে আমি নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের বাড়ির কাজ আমি ক্লাস শুরুতেই বলে দিয়েছিলাম, এটা হচ্ছে এই অধ্যায়ে 2017, 2018 এবং 2019 সাল যতগুলো